তোমরা সবাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই দেখে যাবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আগের দিন আমি প্রথম অধ্যায় দিয়েছিলাম, আজকে থেকে আমি দিচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি আছে? সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, প্রথমের যে প্রশ্নটা আছে সেটা ভালো করে দেখার চেষ্টা করো, যে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? 1913 সালে। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। দেখো, এটা কিন্তু আমি 2025 সালের প্রশ্নগুলো করাচ্ছি। তোমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সব দেখে গেলে দেখবে কতটা পরিমাণে কমন পাচ্ছ। সবাই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর কিন্তু অনেক জোর দেয়, তাই তোমরাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর অনেক জোর দেবে। তারপরে দেখো, 3 নম্বরের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্ন দেখো, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন কে? বিদ্যাসাগর। 5 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে? সেটা হচ্ছে যে রাধাকান্ত দেব। 6 নম্বরের প্রশ্ন দেখো, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রসন্ন কুমার ঠাকুর। তারপরে বিভাগ খ থেকে দেখো কি প্রশ্ন আছে, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? সেখানে আছে উত্তর দেখো, 1914 সালের 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। স্তম্ভটা দেখে নাও, বিদ্যাসাগর, নারী শিক্ষা। তারপরে দেখো প্রশ্ন কি আছে, ব্যাখ্যা বিবৃতি। ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন দেখে নাও, যেখানে বিবৃতি আছে দেখো, যে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজ সাপ্তাহিক পত্রিকা। এখানে ব্যাখ্যা হবে 3। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, যেখানে 2 নম্বরে আছে হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? আর দ্বিতীয় নম্বরের প্রশ্ন আছে লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কি? তোমরা 2 নম্বরের প্রতিষ্ঠানটা আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা ওখান থেকে সবটা করে নিও। আমি এবিটি এর মধ্যে এবিটি এর যত 2 নম্বরের প্রশ্ন ছিল আমি কিন্তু সবটাই করে দিয়েছি, কারণ এবিটি এর যে সাজেশনে 2 নম্বরের প্রশ্ন আছে সবগুলোই করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। এবার দেখো 2024 সালে কোন প্রশ্নগুলো এসেছিল। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় কবে? 1822 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, কলকাতা বিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি? স্যার জেমস উইলিয়াম কলভিল। তারপরে দেখো, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। বিভাগ খ থেকে দেখো কি আছে, ঠিক ভুল আছে। দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কি হবে? ঠিক। তারপরে দেখো শূন্যস্থান, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। আবার দেখো ব্যাখ্যা বিবৃতিতে কি আছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এখানে বিবৃতি হবে তিনেরটা, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবার ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। তারপরে দেখো বিভাগ গ থেকে, এখানে প্রশ্নগুলোর মান 2। আমি যে প্রশ্নগুলো করিয়ে দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে, ওইগুলো করলেই হয়ে যাবে। তাও দেখো যে 5 নম্বরে কি আছে, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষায় বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? তারপরে দেখো, ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল? এবার দেখো 2023 সালে কি প্রশ্ন এসেছিল, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1815 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, কলকাতা বিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তি প্রাপক কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। তারপরে দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেনেসাঁস শব্দটি একটি ফরাসি শব্দ।
তারপরে দেখো বিভাগ খ থেকে, গ্রাম বার্তা প্রকাশিকা এর মান কিন্তু 1। গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। তারপর ঠিক ভুল দেখো, প্রথম ভারতীয় শব-ব্যবচ্ছেদ ছিলেন মধুসূদন দত্ত। উত্তরটা ঠিক। ব্যাখ্যা বিবৃতিতে দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যা 3 উত্তরটা, তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। এবার দেখো 2 নম্বরের, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়ার নীতিটি কি? এই চুইয়ে পড়ার নীতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এবার 4 নম্বরের কি প্রশ্ন আছে দেখো, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা। এবং পরের প্রশ্ন দেখো, ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। এবং 8 নম্বরে যে প্রশ্নটা এসেছিল, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? এবং দেখো 2022 সালে কি প্রশ্ন এসেছিল, নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথা থেকে? ঢাকায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম বাঙ্গাল গেজেট। 4 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন কে? দেলোয়ার হোসেন আহমেদ। বিভাগ খ থেকে দেখো, রেভারেন্ড জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? রেভারেন্ড জেমস লং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। তারপরে দেখো, বিদ্যা হারাবলি গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে ফেলিক্স কেরি। এখানে দেখো বিবৃতি কি আছে, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 3 উত্তরটা, এই কলেজের সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 4 নম্বরের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? তারপরের প্রশ্ন দেখো, লর্ড মেগলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয়? এবং 8 নম্বরের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণদেবের ভূমিকা সংস্কার আলোচনা করো। এবার দেখো 2020 সালে প্রশ্নগুলো, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় কবে? সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগদান করেন 1843 খ্রিস্টাব্দে। বাংলায় নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। বিভাগ খ থেকে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সেটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক ভুল দেখো, বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা। সেটা হচ্ছে ভুল। স্তম্ভ দেখে নাও, টমাস ব্যাবিংটন মেগলে পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন নববিধান, রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। বিভাগ গ, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? নববিধান কি? বিভাগ ঘ থেকে দেখো, উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচ এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। এবং 8 নম্বরের দেখো প্রশ্ন কি আছে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও।
রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে এবছরের জন্য। তারপরে দেখো 2019-এ কি প্রশ্ন এসেছিল? গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কোথা থেকে? কুষ্টিয়া থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে যে 1858 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। ঠিক ভুল দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু বা গাঙ্গুলি। এটা হচ্ছে ভুল। স্তম্ভ দেখো, ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। এবং ব্যাখ্যা বিবৃতিটা দেখে নাও। যে বিবৃতি আছে, রামমোহন রায় লর্ড আমহার্স্ট কে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। উত্তরটা হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বরে দেখো কি হবে? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? তারপরে দেখো মধুসূদন গুপ্ত কে ছিলেন? তারপর দেখো নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? তারপরে দেখো 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? 8 নম্বরে দেখো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা রোধ হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? শ্রী রামকৃষ্ণ। তারপর দেখো স্তম্ভ দেখো, কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা। বিবৃতি দেখো, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। এটা হচ্ছে ব্যাখ্যা 3 উত্তরটা। কারণ এটি নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তারপরে দেখো বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করেন। উত্তরটা হচ্ছে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তারপরে দেখো মেকলে মিনিটস কি? 2 নম্বরে সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কি ছিল? বিভাগ ঘ থেকে দেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? তারপরে দেখো এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? তারপরে দেখো 8 নম্বরের জন্য 19 শতকে বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনের ব্রহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল? 2017 সালে দেখো বিপিন চন্দ্র পাল লিখেছিলেন 70 বৎসর। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। তারপরে দেখো 1 নম্বরে কি আছে? বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? সেটা হচ্ছে 19বিংশ শতককে। ঠিক ভুল দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভুল, কারণ কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো 2 নম্বরে কি? বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 4 নম্বরে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার প্রকাশে কলকাতা
বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবার দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি আছে? প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো প্রথম প্রশ্ন কি আছে, 2025 সালে কি এসেছিল? কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে? ক্যাপ্টেন উইলকিন্স। তারপরে দেখো বাংলায় নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? রামরতন মল্লিক। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। বিভাগ খ থেকে দেখো কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? সেটা হচ্ছে কোল বিদ্রোহে। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি? 4 নম্বরে দেখো মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটি বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এবার দেখো 2024 সালে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি? রম্পা বিদ্রোহ। 2 নম্বরে দেখো নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। তারপরে দেখো নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। মিথ্যা। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দুদু মিয়া। এটাও মিথ্যা। স্তম্ভ দেখো লর্ড আমহার্স্ট, সাধারণ জনশিক্ষা কমিটি। এগুলো হচ্ছে মানচিত্র, দেখে নেবে। তারপরে দেখো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, পাইক কাদের বলা হতো? 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে একটু দেখো, মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? আমি দেখবে এই মহাবিদ্রোহ নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বিভাগ ক থেকে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চর বিদ্রোহের পরে। তারপরে দেখো কি আছে, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে ডিয়েট্রিস ব্রান্ডিস। তারপরে দেখো স্তম্ভ সিভি রমন, কলকাতা। এই মানচিত্রগুলো একটু দেখে নিও। দুই নম্বরের প্রশ্ন দেখো, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল? 4 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, যে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এটির ধারণা ব্যাখ্যা করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। আবার দেখো এমসিকিউ, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম চুয়ার বিদ্রোহ। তারপর দেখো সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? জেমস মিল। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের? বাংলায় ওয়াহাবি আন্দোলনের। ঠিক ভুল দেখো, ভারতের ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। উত্তরটা ভুল। এটা মানচিত্র একটু দেখে নিও। মানচিত্র নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা সব মানচিত্রটা পেয়ে যাবে, এবং মানচিত্র ওখান থেকেই সমস্তটা কমন আসবে, কারণ হচ্ছে ইয়ারলি কোশ্চেন থেকে মানচিত্রগুলো সাধারণত দেয়। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? তুমি স্মরণীয় কেন? 4 নম্বরে দেখো ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? আর নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে দেখো 8 নম্বরের সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক
তাৎপর্য কি ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। এবার দেখো 2020 সালের যে সমস্ত এমসিকিউ গুলো এসেছিল। দ্বিতীয় অরণ্যায়ন লাভবান হয়েছিল কারা? ব্রিটিশ সরকার। হুল কথাটির অর্থ কি? বিদ্রোহ। এবার দেখো কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ গঠিত হয়। এটাও মানচিত্র একটু দেখে নিও। চুয়ার বিদ্রোহ গুরুত্ব কি ছিল? ফরাজি আন্দোলন কি নিছকই ধর্মীয় আন্দোলন ছিল? এগুলো 2 নম্বরের। 4 নম্বরে দেখো মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? 2019 সালে দেখো তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। 2 নম্বরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? দেবী চৌধুরানী। তারপরে দেখো এগুলো হচ্ছে মানচিত্র, তোমরা একটু দেখে নিও। তারপর 2 নম্বরে কি আছে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? আর তারপরটা দেখো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল। 2018 সালে কি আছে দেখো, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ছোটনাগপুরে। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কি আছে, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। ভুল। ম্যাপগুলো একটু দেখে নিও। দুদুমিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? এবং 4 নম্বরে দেখো কি প্রশ্ন ছিল, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? এবং 2017 সালের প্রশ্ন দেখো, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? কোল বিদ্রোহের। তারপরে দেখো কি আছে, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় কয় ভাগে? 3টি স্তরে। এবং উলগুলান বলতে কি বোঝো? লাস্ট প্রশ্ন আছে দেখো, সেটা হচ্ছে যে উলগুলান কথাটি অর্থ হলো বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলে অভিহিত করা হয়। তাহলে তোমরা এই এয়ার ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করে নেবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। তোমাদের যদি কারোর কোনো রকম পিডিএফটা লাগে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো এই পিডিএফটা, এবং তোমরা কিন্তু খুব ভালো করে সবাই পরীক্ষাটা দেবে, তাহলেই হবে।